এই ক্লাসে আমরা ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ ফ্লাস্ক নিয়ে আলোচনা করব। ক্ষেত্র ভেক্টরের ইংরেজি হচ্ছে এরিয়া ভেক্টর, আর তড়িৎ ফ্লাস্কের ইংরেজি হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। তোমাদের দুটো টার্মেই মনে রাখতে হবে, কারণ পরবর্তী ক্ষেত্রে যখন আমরা থিওরির মধ্যে যাব তখন দুটো টার্মেই আমরা ইউজ করব। এরিয়া ভেক্টর কাকে বলবো? ধরা যাক এটি একটি অত্যন্ত ক্ষুদ্র এরিয়া। এই যে এই একটি কার্ভ দেখতে পাচ্ছি আমরা, কার্ভেচার ডিম্বাকার একটি ক্ষেত্র সূচিত হয়েছে, এবং যে লাইনটির দ্বারা এই যে ডিম্বাকার ক্ষেত্রটি সূচিত হয়েছে সেই লাইনটি হচ্ছে এইরকম, মানে লাইনের ডাইরেকশনটা কিন্তু অ্যারো দিয়ে দেওয়া আছে। লাইনের ডাইরেকশনটা অ্যারো দিয়ে দেওয়া আছে। আমাদের ডান হাতের আঙুলগুলো, চারটা আঙুলকে বুড়ো আঙুলটা সোজা যদি দেখাই, যেদিকে আঙুলগুলো মুড়ে থাকবে সেইটা হচ্ছে এই লাইনের ডাইরেকশন, আর বুড়ো আঙুলটা যেদিকে উঠে থাকবে সেটা হচ্ছে এই ভেক্টরটা, এই একটা নর্মাল। সো দিস অ্যারো or the vector is normal to this surface, এবং আমরা ধরে নিচ্ছি যে এই যে সারফেসটা এটা এস বা ডিএস। যদি অতি ক্ষুদ্র হয় তাহলে ক্যালকুলাস অ্যাপ্লাই করে তাকে বলে ডিএস। অত্যন্ত ক্ষুদ্র একটা সারফেস, যতটা ক্ষুদ্র তুমি চিন্তা করতে পারো তার থেকেও ক্ষুদ্র, ক্ষুদ্রাদি ক্ষুদ্র একটা ইনফাইনাইটসিমালি স্মল সারফেস যদি হয়, তা ইনফাইনাইটসিমালি স্মল সারফেস তার একটা নর্মাল থাকবে। এরকম যত ক্ষুদ্রই হোক না কেন তার নর্মাল থাকবে। তো আমরা ধরে নিচ্ছি এখানে এই যে সারফেসটা আছে এই সারফেসটা হচ্ছে ডিএস, এবং ডিএস এর উপরে কিরকম হচ্ছে না, এটা হচ্ছে ডিএস এর উপর নর্মাল একটা ভেক্টর। আমরা ধরে নিচ্ছি এন ইউনিট ভেক্টর, এবং এই যে সারফেসটা আছে এই সারফেসের ম্যাগনিটিউড 2 সেন্টিমিটার স্কোয়ার, 3 সেন্টিমিটার স্কোয়ার, যাই হোক না কেন, যত কমই হোক না কেন, সেটা হচ্ছে ডিএস। তার ম্যাগনিটিউড অর্থাৎ তার মানটা হচ্ছে ডিএস। ভেক্টর চিহ্ন ইউজ করে এটাকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করার যে রীতি সেটা হচ্ছে ডিএস ভেক্টর or ক্ষেত্র ভেক্টর, ভেক্টর ডিএস is equal to n ইউনিট ভেক্টর ডিএস। তাহলে n ইউনিট ভেক্টরটা কোন দিকে? n ইউনিট ভেক্টর is perpendicular to the plane containing ds। ডিএস যে প্লেনে রয়েছে সেই প্লেন বা সেই তলের উপরে যেটা পারপেন্ডিকুলার বা লম্ব হবে, সেই লম্ব অভিমুখে এন বিন্যস্ত আছে। অর্থাৎ এন এর অভিমুখটা হচ্ছে, এন ভেক্টর ইউনিট ভেক্টর তার অভিমুখটা হচ্ছে ওই লম্ব অভিমুখে। তাহলে এই যে ডিএস ইজ ইকুয়াল টু এন হ্যাট মড ডিএস, এটা হচ্ছে একটা ক্ষেত্র ভেক্টরকে, ভেক্টরের সাহায্যে বা একটা ক্ষেত্রফলকে, ক্ষুদ্র ক্ষেত্রফল, তাকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করার ভেক্টরের রীতি। এখন দেখো, যদি এই যে তলটা রয়েছে এই তলটা ওরিয়েন্টেড হয় অন্যভাবে, অর্থাৎ তলটাকে যদি ঘুরিয়ে দিই, তাহলে তলটা ঘোরানোর সঙ্গে সঙ্গে ভেক্টরটাও ঘুরে যাবে, এটাও ঘুরে যাবে, তখন এন এর ডাইরেকশনটা হয়ে যাবে এই দিকে। মানে এই যে তল রয়েছে এই তলের সঙ্গে কিন্তু এন সবসময় পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড হবে। তখনও কিন্তু সেই ডিএস ভেক্টর ইউনিট ভেক্টর ডিএস ইজ ইকুয়াল টু ইউনিট ভেক্টর এন ইন্টু ম্যাগনিটিউড অফ ডিএস। তার মানে যদি আমরা একটা বড় ক্ষেত্রফল নিই, সমতল একটা ক্ষেত্রফল পাই, এবং সেই সমতল ক্ষেত্রফল, বুঝতেই পারছো একটা সমতল যদি এটা ক্ষেত্রফল হয়, এবং সেই সমতল ক্ষেত্রফলটার পরিমাণ অর্থাৎ তার ম্যাগনিটিউড যদি এস হয়, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু এন বি। এস এর জায়গায় এখানে এস হবে, এস ম্যাগনিটিউড, এবং এন হচ্ছে এই তলের উপরে লম্ব। এখন লক্ষ্য করে দেখো, কনফিউশন মাঝে মাঝে হয়। কিরকম কনফিউশন হয়? যে এটাও লম্ব, আবার এই নিচের দিকে যদি একটা লাইন নিই সেটাও তো লম্ব, তাহলে কোন লম্বটা? না, এটা নয়। যেদিকে প্রথমেই যেটা বলেছি, ডান হাতের বুড়ো আঙুলটাকে সোজা রেখে বাকি আঙুলগুলো যদি মুড়ে দেওয়া হয়,
আঙুলগুলো যেদিকে মুড়েছি সেই দিকে লাইনটা হবে, অর্থাৎ যে লাইন দিয়ে এই ক্ষেত্রটি বেষ্টিত আছে সেই লাইনটি বুড়ো আঙুলের বাদ দিয়ে অন্যান্য আঙুলের দ্বারা সূচিত হবে, আর বুড়ো আঙুলটা যেদিকে বিন্যস্ত হবে সেই দিকে এন ভেক্টরটা বিন্যস্ত হবে। তাহলে আশা করা যায় কনফিউশনটা মিটলো। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আমাদের জানার কি দরকার। জানার দরকার হচ্ছে এই যে আগেই প্রথম ক্লাসে আমি বলেছি যে আমাদের ব্যাপারটাই হচ্ছে এই প্রাকৃতিক কতকগুলো রাশি, যে রাশিগুলোকে আমরা দেখতে পাই, পরিমাপ করতে পারি, এবং কতকগুলো রাশিকে আমরা দেখতে পাই না তাও সেগুলো পরিমাপ করতে আমরা পারি। তো সেই রাশিগুলোকে যখন নিয়ে কারবার করতে হয়, অর্থাৎ সেগুলো নিয়ে আমরা যখন হিসেব নিকেশ করি, তখন ম্যাথমেটিক্সের সাহায্যে হিসেব নিকেশটা করতে হয়। ফিজিক্যাল ফেনোমেনন অর্থাৎ প্রাকৃতিক ঘটনাটা যতটা জটিল হবে, আমাদের নিত্য নতুন সেরকম ম্যাথামেটিক্যাল টুলস ইউজ করতে হয়, অর্থাৎ অঙ্কটাকেও আমাদের সেরকম ভাবে ইম্প্রোভাইজ করতে হয়। এবং এটা একটা অত্যন্ত মানে অবাক হওয়ার মতো কাণ্ড যে ম্যাথামেটিক্স আবার এর আগে আগে এগোয়। অর্থাৎ আমরা যেটা চিন্তা আজকে করতে পারছি না, যে ফিজিক্যাল ফেনোমেননটা আমরা দেখতে পাচ্ছি না, প্রকৃতিতে ঘটনাটা ঘটছে অথচ সেই ঘটনাটা আমরা অনুভব কোনোভাবে করতে পারছি না, সেই ঘটনাটাকে ব্যাখ্যা করার জন্য বা সেই ঘটনাটাকে একটা ভেরিয়েবল দিয়ে সূচিত করে সেই ঘটনাটাকে নিয়ে কারবার করার জন্য ম্যাথামেটিক্সটা কিন্তু অলরেডি আমরা নিজেদের অজান্তেই আবিষ্কার করে আগের থেকে রেখে রাখি। যাই হোক, সেটা খুব ইন্টারেস্টিং আলোচনা এবং খুব কৌতূহল উদ্দীপক আলোচনা। সে বিষয়ে গেলে আমাদের মূল আলোচনা থেকে আমরা সরে যাব। সময় পেলে বা তোমাদের কাছ থেকে সেরকম কোন রকমের পরামর্শ বা সেরকম রেসপন্স এলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। ফিজিক্সের প্রতি যারা বেশি ইন্টারেস্টেড হতে চাও বা ফিজিক্সের প্রতি যারা আগ্রহী, তাদের জন্য কিন্তু অনেক কৌতূহলোদ্দীপক গল্প রয়েছে আমার ঝুলিতে, সেগুলো সময় মতো বলা যাবে। যাই হোক, আমরা মূল আলোচনাতে চলে আসি। তাহলে ক্ষেত্র ভেক্টর কাকে বলে আশা করা যায় বোঝাতে পেরেছি। তারপরে আসছে তড়িৎ ফ্লাস্ক। সেটা আবার কি জিনিস? না, ধরা যাক এই জায়গাতে, এই যে এই এলাকাটা যেখানে আমার কারসারটা ঘুরছে, এই জায়গাতে একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে। তড়িৎ ক্ষেত্রটা আমরা যে কোনো ভাবে তৈরি করেছি, চার্জ টার্জ দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে তড়িৎ ক্ষেত্র তৈরি করেছি, এবং তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ বরাবর, এবং তড়িৎ ক্ষেত্রের যে মান সেটা হচ্ছে ই ভেক্টর দিয়ে আমরা সূচিত করেছি। সেই জায়গাতে যেখানে তড়িৎ ক্ষেত্রটা রয়েছে, এখানে অ্যারো নেই বলে এমনটা নয় যে এখানে তড়িৎ ক্ষেত্র নেই, এখানেও তড়িৎ ক্ষেত্র রয়েছে, এখানেও তড়িৎ ক্ষেত্রটা কিন্তু বিস্তৃত রয়েছে। এই জায়গাতে যেখানে তড়িৎ ক্ষেত্র রয়েছে সেই জায়গাতে একটা ক্ষেত্রকে এরকম করে বিন্যস্ত করে রাখা হয়েছে, অর্থাৎ একটা ক্ষেত্রফল কল্পনা করা হয়েছে, যার মান হচ্ছে ডিএস ভেক্টর দিয়ে যদি সূচিত করা হয়, তাহলে ডিএস ইজ ইকুয়াল টু ডিএস এন ইউনিট ভেক্টর ইন্টু ডিএস ম্যাগনিটিউড। এটা এই জিনিসটা এখানে রয়েছে। তাহলে বুঝতেই পারছো এই জায়গা দিয়ে কিছু সংখ্যক তড়িৎ বলরেখা, যেটাকে আমরা বলি লাইনস অফ ফোর্স, কিছু সংখ্যক তড়িৎ বলরেখা এর মধ্য দিয়ে পাস করবে। এই যদি ভিজুয়ালাইজ করতে বলি ব্যাপারটা, ধরা যাক তুমি একটা ছাঁকনি নিয়েছো, একটা চালনি নিয়েছো, একটা চালনির মতো নিয়ে, যেটা আটা ময়দা ইত্যাদি যেটা চালনা করা হয় সেরকম একটা তুমি নিয়েছো, এবং উপরের থেকে তোমার অনেকগুলো সূচ এর মধ্য দিয়ে তোমার ভেদ করে করে চলে গেছে, অনেক প্রতিটা ছিদ্র দিয়ে একটা করে বা একাধিক সূচ ভেদ করে চলে গেছে। তো যদি এইরকম একটা ঘটনা মনে মনে কল্পনা করা যায়, একটা চালুনি রয়েছে এবং তার সঙ্গে ছুঁচ রয়েছে। আমাদের চালুনি এবং ছুঁচের যে গল্পটা রয়েছে, সে গল্পটার থেকে এই গল্পটা কিন্তু একটু আলাদা। চালুনি এবং ছুঁচের গল্প দিয়ে আমি শুরু করলাম ফ্লাক্স বোঝাতে। তাহলে কি আমি কি বললাম, কত অজস্র পরিমাণ তোমার কাছে ছুঁচ রয়েছে এবং একটা চালুনি রয়েছে, সেই চালনির মধ্য দিয়ে ছুঁচগুলো পাস করছে। সেই রকম ঘটনাটা ঘটার মতো একটা ঘটনা এখানে ঘটছে। কিরকম ঘটছে না, সেখানে একটা ক্ষেত্র রয়েছে, যেমন চালুনির ক্ষেত্রটা সেরকম একটা ক্ষেত্র রয়েছে, এবং ছুঁচ যেরকম একদিকে থেকে অন্যদিকে পাস করে, তার তীরগুলো একদিকে থাকে, সূচালো প্রান্তগুলো একদিকে থাকে, ভোঁতা প্রান্ত একদিকে থাকে, সেই রকম করে ইলেকট্রিক লাইনস অফ ফোর্স এর মধ্য দিয়ে পাস করছে। তাহলে এই এর একটা ভ্যালু থাকবে, এর একটা ভ্যালু থাকবে। যদি এই দুটোর ডট প্রোডাক্ট নিই, আমরা ডট প্রোডাক্ট যদি নিই,
তাহলে আমরা পাবো ই ডট ডিএস। তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটি, ক্ষেত্র ইটসেলফ এ ভেক্টর কোয়ান্টিটি একটু আগে আলোচনা করা হয়েছে, এবং ই এর আগের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেখান থেকে তোমরা জেনেছো যে ই ইটসেলফ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি আমরা ডট প্রোডাক্ট নিই তাহলে একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। যে স্কেলার কোয়ান্টিটিটা পাবো সেটাকে আমরা ডি ফাই বলে সূচিত করছি, এবং ডি ফাই ইজ ইকুয়াল টু তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স পাসিং থ্রু দ্যাট এরিয়া অ্যাট দ্যাট রিজিয়ন। তাহলে ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিই ডিএস, সরি, ই ডট ডিএস, ই ডট ডিএস। তাহলে এটাকে আমরা লিখতে পারি ই ইন্টু মড অফ ই ইন্টু মড অফ ডিএস ইন্টু কস থিটা, অথবা আমরা লিখতে পারি এটাকে মড অফ ই ইন্টু মড অফ ডিএস ইন্টু কস থিটা। লক্ষ্য করে দেখো একটা কস থিটা ব্যাপার চলে আসছে এখানে। থিটা, এখানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, কেন না, না যেদিকে ইলেকট্রিক ফ্লাক্স রয়েছে সেই দিকেই, যেদিকে ইলেকট্রিক ভেক্টরটা রয়েছে, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সেই দিকে ডিএস এর ডাইরেকশন। এখানে লক্ষ্য করে দেখো এখানে একটা নতুন জিনিস দেখানো হয়েছে। এখানে এটা হচ্ছে ক্ষেত্র, এই ক্ষেত্রের যেটা দিক, এন এর দিক, যেটা পূর্বেই যেটা আলোচনা করেছি, এন যেটা, এন হচ্ছে এই দিকে। আর কি না, এখানে তড়িৎ ক্ষেত্রের যেটা দিক সেটা কিন্তু অন্যদিকে করা আছে। এটা হচ্ছে ইলেকট্রিক ভেক্টর। এই যে ডট ডট লাইনগুলো দিয়ে বোঝানো হয়েছে এটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। তাহলে লক্ষ্য করে দেখো যে এখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের সঙ্গে আমাদের যেটা তল অর্থাৎ ক্ষেত্র ভেক্টর, তার একটা অ্যাঙ্গেল রয়েছে থিটা ডিগ্রি। থিটা নন জিরো এই জায়গাতে। থিটা যদি নন জিরো হয় তাহলে আমরা কি পাবো, ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ই ডিএস কস থিটা। যদি জিরো হয় তাহলে পাবো ই ডট ডিএস ইজ ইকুয়াল টু ই ইন্টু ডিএস ইন্টু কস জিরো। কস জিরোর জায়গায় সেটা 1 বসবে। এমনটা হতে পারে যে, এই একটা কেস লক্ষ্য করে দেখো, এখানে এটা হচ্ছে ক্ষেত্র, এটা হচ্ছে ক্ষেত্র, এই ক্ষেত্রের ক্ষেত্র ভেক্টরের দিকটা হচ্ছে এই যে কাটা কাটা লাইন দিয়ে বোঝানো হয়েছে, এই দিকে হচ্ছে ক্ষেত্র ভেক্টর। আবার লক্ষ্য করে দেখো এখানে ই ভেক্টর যেটা রয়েছে সেই ই ভেক্টরটা কিন্তু তার ঠিক অপোজিটলি ওরিয়েন্টেড হয়ে রয়েছে, অর্থাৎ যেদিকে যেদিকে ক্ষেত্র ভেক্টর তার সঙ্গে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে ই ভেক্টরটা রয়েছে। তাহলে এখানে যেটা হবে, এখানে কিন্তু হবে ডি ফাই ইজ ইকুয়াল টু, ডি ফাই ইজ ইকুয়াল টু ই, ফর্মুলা কিন্তু একটাই, ই ইন্টু ডিএস ডট, ই ডট ডিএস, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, কিন্তু এখানে আসবে ই ডিএস, তার সঙ্গে কিন্তু কস 180 ডিগ্রি চলে এলো। কস 180 ডিগ্রির মান নিশ্চয়ই তোমরা জানো। তার মানে বুঝতে পারছো যে এইরকম যদি সিচুয়েশনটা তৈরি হয় তাহলে কাজটা নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা নেগেটিভ আসবে, জিরো হলে পজিটিভ আসবে। তাহলে পজিটিভ ফ্লাস্ক হতে পারে, নেগেটিভ ফ্লাস্ক হতে পারে, দ্যাট ডিপেন্ডস আপন দ্য ওরিয়েন্টেশন অফ দ্য ইলেকট্রিক ভেক্টর অ্যান্ড ডিএস ভেক্টর। আবার সেটা জিরো হতে পারে। কি করে জিরো হবে, ফ্লাস্ক জিরো কখন হবে না, যদি এমনটা হয়, এটা হচ্ছে ধরা যাক তোমার, এইটি হচ্ছে আমাদের ইলেকট্রিক, এই এটি ক্ষেত্র ভেক্টর। তাহলে ক্ষেত্র ভেক্টরটি মনে করো এই দিকে আছে, এইদিকে ক্ষেত্র ভেক্টরটি ওরিয়েন্টেড হয়ে আছে। সেই জায়গাতে এই দিকে একটি ফিল্ড রয়েছে এই বরাবর, মানে ক্ষেত্রের ক্ষেত্র ভেক্টরের অভিমুখ হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের অভিমুখ যদি হয় ওয়াই অক্ষ বরাবর, তখন দেখতেই পাচ্ছ দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে 90 ডিগ্রি হয়ে যায় তখন ফ্লাক্সটা জিরো হবে, ডি ফাই ইজ ইকুয়াল টু জিরো, ডি ফাই ইজ ইকুয়াল টু জিরো। এখন এই যে আইডিয়া যেটা দেওয়া হলো ইলেকট্রিক ফ্লাস্ক বা তড়িৎ ফ্লাস্ক, সেটা সম্বন্ধে খুব সামান্য আইডিয়া দেওয়া হয়েছে, ডি ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস। এখন যদি এমনটা হয় যে একটা অনেক বড় ক্ষেত্রফল রয়েছে, অনেক বড় ক্ষেত্রফল রয়েছে, সেই ক্ষেত্রফলটার মধ্যে হয়েছে কি,
না এখান দিয়ে একটা ইলেকট্রিক প্যারালাল লাইন যাচ্ছে, লাইনস অফ ফোর্স গুলো যাচ্ছে এদিকের থেকে ওইদিকে যাচ্ছে। ওকে, তাহলে এই যে পুরো ক্ষেত্রফলটা যেটা রয়েছে, ছোট ক্ষেত্রফলের সমস্যা কিছু নেই, ই এর ডিরেকশনটাও ফিক্সড, ডিএস এর ডিরেকশনটাও ফিক্সড। কিন্তু যদি এমনটা হয় যে এই যে ক্ষেত্রটা রয়েছে, এখানে ডিএস এর সঙ্গে ই এর যা অ্যাঙ্গেল, এই জায়গায় যে ডিএসটা রয়েছে সেখানে ই এর সঙ্গে ডিএস এর অ্যাঙ্গেলটা আলাদা। এখানে ডিএস এর অ্যাঙ্গেলটা হচ্ছে এইরকম, আর ধরা যাক এই জায়গাতে অ্যাঙ্গেলটা হচ্ছে এরকম। অর্থাৎ এখানে ডিএস এর দিক, এটা হচ্ছে ধরা যাক ই এর দিক। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের যে ফ্লাক্স তখন তৈরি হবে, তখন এন্টায়ার সারফেস জুড়ে যে টোটাল ফ্লাক্স হবে সেটা করার জন্য আমাদের একটু ক্যালকুলাস অ্যাপ্লাই করতে হবে। তখন ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই, ফাই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডি ফাই। তাহলে এই ছোট ছোট ডি ফাই গুলো পাওয়া গেলো, এখান থেকে ডি ফাই পাওয়া যাবে, এখান থেকে ডি ফাই পাওয়া যাবে, ডি ফাই গুলো পাওয়া যাবে। সেই ডি ফাই গুলোকে অ্যালজেব্রিক নিয়মে নয়, এখানে ক্যালকুলাসের নিয়মে সামেশন করে দিলেই টোটাল ফ্লাস্ক ওভার দ্য সারফেস। এখন এই আইডিয়া গুলো অনেক কমপ্লিকেটেড আইডিয়া হবে, এর পরের ভিডিওতে সেই আইডিয়াটা দেওয়া হবে যে টোটাল ফ্লাস্ক বলতে কি বোঝায় এবং কেন আমরা এই টোটাল ফ্লাস্কের ব্যাপারটা আলোচনা করছি, কোথা থেকে এই জিনিসগুলো এলো। সে সমস্ত বিশদভাবে আলোচনা করতে গেলে আমাদের আরেকটা ক্লাসের জন্য ওয়েট করতে হবে। ক্লাসে আমাদের আরো কিছু আইডিয়া দেওয়ার, কারণ এই ক্লাসের এই ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারি আইডিয়াগুলো আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট থিওরি ইলেকট্রোস্ট্যাটিক্সের, যেটা বলে গাউসের থিওরেম, সেটা আমরা আলোচনা করতে পারবো। এবং সেই গাউসের থিওরেম বা গাউসের উপপাদ্য, যেটা বাংলায় বলে গাউসের উপপাদ্য আর ইংরেজি বলে গাউসের থিওরেম, ফান্ডামেন্টাল থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিজম, অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়টা ভালো করে বোঝার জন্য। তো সেটা জানার জন্য আমাদের কতগুলো ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারিজ রয়েছে, সেই প্রিলিমিনারি গুলো নিয়ে আমরা আগে আলোচনা করব। আলোচনা করার পরে আমরা গাউসের থিওরেম পড়বো, তাহলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অজস্র ধন্যবাদ, ধৈর্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি।